আসসালামু আলাইকুম। আমি নিগার সুলতানা তন্দ্রা, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা উইমেন কলেজ, উত্তরা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আজ সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত, বাংলাদেশও তার বাইরে নয়। এরকম দুর্যোগময় সময়ে এখন যারা ছাত্রছাত্রী আছে তাদের পড়াশোনার ক্ষতি যাতে না হয় সেই জন্য ঢাকা উইমেন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে পড়াবো সেটি হচ্ছে ঢাকা উইমেন কলেজ বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষ, ব্যবস্থাপনা বিভাগ, বিষয় মানব সম্পদ ব্যবস্থাপনা। বিষয় কোড হচ্ছে 222601। ওকে প্রিয় ছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে দশম অধ্যায় অর্থাৎ মানব সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে যে দশম অধ্যায়টি আছে, যেটির নাম পদোন্নতি, এই চ্যাপ্টারটি নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। ওকে প্রিয় ছাত্রীরা, আজকে আমরা প্রথম যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পদোন্নতি কি বা কাকে বলে। পদোন্নতি, যেটিকে আমরা ইংলিশে প্রমোশন হিসেবে আখ্যায়িত করি, একটি প্রতিষ্ঠানে কর্মীকে এক পদ থেকে উচ্চতর এবং অধিক পদ মর্যাদা সম্পন্ন এবং দায়িত্বশীল পদে উন্নীত করাকেই পদোন্নতি বলা হয়। অন্যভাবে বলা যায়, বর্তমান নিম্ন স্তর থেকে অধিক দায়িত্বপূর্ণ স্তরে উন্নীত করার নামই হচ্ছে পদোন্নতি। পদোন্নতির ফলে কর্মীর সম্মান ও মর্যাদা, দায়িত্ব, কর্তব্য, বেতন, ভাতা ও সুযোগ সুবিধা বৃদ্ধি প্রাপ্ত হয়। আবার এক ধরনের পদোন্নতি আছে, বেতন ও সুযোগ সুবিধা না বাড়িয়ে উচ্চতর পদমর্যাদায় অধিক দায়িত্বশীল পদে আসীন করা হলে তাকে শুষ্ক পদোন্নতি বলা হয়, অর্থাৎ যেটিকে আমরা ড্রাই প্রমোশন বলে থাকি। আমরা প্রায় শুনি এই ড্রাই প্রমোশনের কথা। অর্থাৎ এই ধরনের পদোন্নতিতে কি করা হয়, যে বেতন এবং সুযোগ সুবিধা বাড়ানো হবে না, কিন্তু উচ্চতর পদমর্যাদায় উন্নীত করা হবে এবং অনেক বেশি দায়িত্বশীল পদে তাদেরকে অধিষ্ঠিত করা হবে। এই ধরনের পদোন্নতিকেই শুষ্ক পদোন্নতি বলা হয়। ওকে, এবারে শেয়ারম্যান বলেন যে পদোন্নতি বলতে কি বোঝায়। উনার মতে, এ প্রমোশন ইনভলভস এ চেঞ্জ of assignment from a job of a lower level to one of a higher level within the organization। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে পদোন্নতি বলতে আসলে বোঝাচ্ছে যে একটি প্রতিষ্ঠানের ভেতরে যারা কর্মীরা কাজ করে তাদেরকে নিম্ন পদ থেকে উচ্চ পদে উন্নীত করাকে বোঝাচ্ছে পদোন্নতি। ওকে, এবারে এডউইন বি ফ্রিপ্পো উনি বলেন, এ প্রমোশন ইনভলভস এ চেঞ্জ ফ্রম ওয়ান জব টু অ্যানাদার দ্যাট ইজ বেটার ইন টার্মস অফ স্ট্যাটাস অ্যান্ড রেসপন্সিবিলিটি। অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে যে পদোন্নতি বলতে একজন কর্মী যে চাকরিটা এখন করছে সেই চাকরিটার চাইতে আরো বেশি বেটার জবে তাকে যদি উন্নীত করা হয় তাহলে সেটাকেও আমরা এক ধরনের পদোন্নতি বলতে পারি। ওকে শিক্ষার্থীরা, তাহলে পদোন্নতি বলতে আসলে আমরা কি বুঝতে পারছি? পদোন্নতি হচ্ছে যে কর্মীর বর্তমান পদ থেকে মর্যাদা, ক্ষমতা, দায়িত্ব, বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধি করে উচ্চতর পদে মানে অধিষ্ঠিত করার প্রক্রিয়াকেই পদোন্নতি বলা হয়। এবং এই পদোন্নতিকে কিন্তু সংক্ষেপে 3R বলা হয়। অর্থাৎ 3R বলতে এখানে বোঝাচ্ছে র্যাঙ্ক, অর্থাৎ যেটা পদবি বোঝায়, রেসপন্সিবিলিটি মানে দায়িত্ববোধ, এবং রিমোনেরেশন যেটাকে বোঝাতে চাচ্ছে যে পারিশ্রমিক বা একজন কর্মী তার শ্রমের বিনিময়ে
যে মজুরিটা পায় একজন শ্রমিক সেটিকে বোঝাচ্ছে। এগুলোর উন্নতিকেই মূলত পদোন্নতি বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পদোন্নতি বলতে আসলে আমরা তথাকথিত ভাষায় যে প্রমোশন এই বিষয়টিকেই বুঝি। সেটি একটি প্রতিষ্ঠানের ভেতরে হতে পারে বা এক চাকরি থেকে অন্য চাকরিতে যদি স্থানান্তর করা হয় বা অন্য চাকরি নেওয়ার কারণে তার যদি পদমর্যাদা এবং দায়িত্ব অনেক বেশি বেড়ে যায় এবং সুযোগ সুবিধা, আর্থিক সুবিধা এগুলো যদি বেড়ে যায় তাহলে সেটাকে প্রমোশনই বলা হয়। সেটা চাকরির ক্ষেত্রে যেরকম হতে পারে ঠিক তেমনি একটি প্রতিষ্ঠানের যেখানে কর্মস্থল সেখানেও অভ্যন্তরীণ পদোন্নতিও হতে পারে। এবারে শিক্ষার্থীরা আমরা যে টপিকসটি পড়বো সেটি হচ্ছে পদোন্নতির সুবিধা সমূহ কি কি। অর্থাৎ কর্মীদের আর্থিক ও মানসিক উন্নয়ন সাধন করে উন্নত মনোবল ও কর্মে আত্মনিয়োগ করতে আগ্রহী করে তোলাই হচ্ছে পদোন্নতির মূল উদ্দেশ্য। তার মানে কি বোঝাচ্ছে যে কর্মীদের যেমন আর্থিক একটা বিষয় আছে ঠিক তেমনি কর্মীদের মানসিক একটা বিষয় আছে। এগুলোকে উন্নয়ন করার জন্য, তাদের মনোবলকে অনেক বেশি উন্নত করার জন্য এবং তাদের কর্মে তাদেরকে আত্মনিয়োগ মানে করানোর জন্য, তাদেরকে আগ্রহী করে তোলার উদ্দেশ্যটাই হচ্ছে পদোন্নতির উদ্দেশ্য। এবং পদোন্নতি দেয়া হলে একজন কর্মী অনেক বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে এবং সে অনেক মনোযোগ দিয়ে আগের চাইতে বেশি কাজ করে। তাহলে পদোন্নতির সুবিধাগুলো আমরা এখন একে একে আলোচনা করব বা পদোন্নতির গুরুত্ব বলতে পারি আমরা এগুলোকে। 1 নাম্বার যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে পুরস্কৃতকরণ। অর্থাৎ পদোন্নতির এটি একটি বড় সুবিধা। অর্থাৎ একজন কর্মী যখন তার কাজের পারফরম্যান্স ভালো দেখায় তখন সে অটোমেটিক পুরস্কৃত হয় এবং পুরস্কৃত হলে সে আর্থিকভাবে যেমন সচ্ছল হয় আগের চাইতে এবং তার মনোবল অনেক বেশি বেড়ে যায়, সে এবং কাজের প্রতি বেশি মনোযোগী হয়। এবারে 2 নম্বরে আসো স্বীকৃতি। অর্থাৎ একজন কর্মী, যে কোনো কর্মী একটি প্রতিষ্ঠানে আসলে কাজ করতে গেলে স্বীকৃতি চায়। স্বীকৃতি এমন একটি মনের এক ধরনের খাবার যেটি হচ্ছে কোনো কাজ করে যদি স্বীকৃতি পাওয়া যায় তাহলে অনেক বেশি আনন্দ পায় একজন কর্মী এবং তার ভবিষ্যৎ যে কাজের প্রতি তার অনেক বেশি আগ্রহ বেড়ে যায়। এবারে আসো 3 নাম্বার, সেটি হচ্ছে কার্য সন্তুষ্টি। অর্থাৎ কর্মীরা যে সারাদিন কাজ করছে একটি কর্মস্থলে, সেই কাজের পরে কাজের বিনিময়ে তারা কি পাচ্ছে, তারা যদি ন্যায্য মজুরি পায় তাহলে কিন্তু তারা অনেক বেশি সন্তুষ্ট হয় এবং এটাই হচ্ছে কার্য সন্তুষ্টি। এবারে আসো 4 নাম্বার। 4 নাম্বার হচ্ছে মনোবল উন্নয়ন। অর্থাৎ এই একটু আগে শিক্ষার্থীরা আমরা যে পয়েন্টগুলো আলোচনা করলাম সেখানে কিন্তু মনোবল উন্নয়নের কথা আমি এর আগেই বলেছি যে আসলে কর্মীরা যদি কাজ করে তার বিনিময়ে একটা ভালো ফল পায় তাহলে তাদের মনোবল অনেক বেশি বেড়ে যায় কাজের প্রতি। এটাকেই আসলে মনোবল উন্নয়ন বলা হচ্ছে। এবারে আসো 5 নাম্বার। 5 নাম্বারে বলছে আনুগত্য বৃদ্ধি করা। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে কর্মী যখন কাজ করবে তখন তার অবশ্যই কাজের প্রতি এবং প্রতিষ্ঠানের প্রতি তার একটা আনুগত্য থাকতে হবে এবং সেই আনুগত্যটা আসলে বৃদ্ধি পায় কিভাবে? অবশ্যই সে যদি কাজ করে তার স্বীকৃতি পায়, সে যদি কাজ করে একটা ভালো ফল পায় তাহলে সেই প্রতিষ্ঠানের প্রতি এবং কাজের প্রতি তার কিন্তু আনুগত্য অনেক বেশি বেড়ে যায়। এবারে 6 নাম্বার। 6 নাম্বার হচ্ছে সাংগঠনিক কার্যকারিতা বৃদ্ধি। অর্থাৎ একটি সংগঠনে সকল কর্মী যদি প্রেরণা পায় এবং সেই প্রেরণাটা আর্থিকভাবেও পেতে পারে আবার অনার্থিকভাবেও পেতে পারে, তো যেভাবেই পাক না কেন একটি প্রতিষ্ঠানে কর্মীদের মনোবল যদি উন্নত থাকে তাহলে সেখানে যে সাংগঠনিক যে কার্যাবলীগুলা এবং বিভিন্ন সাংগঠনিক স্তরগুলো, সেই স্তরে যে কার্যাবলীগুলো আছে সেগুলো অনেক গতিশীল হয় এবং যে কাজের গতিশীলতার কারণেই সাংগঠনিক কার্যকারিতা অনেক বেশি বৃদ্ধি পায়। এটাকেই বোঝাচ্ছে এখানে। ওকে, এবার আসো 7 নাম্বার, পদোন্নতির সুযোগ সৃষ্টি।
পদোন্নতির সুযোগ সৃষ্টি বলতে বোঝাচ্ছে যে পদোন্নতি মানেই এখানে পজিটিভ একটা বিষয়, অর্থাৎ কর্মীর যদি কাজ ভালো হয় এবং তার আচার আচরণ বিহেভিয়ার সবকিছু মিলে তার যদি তার ভেতরে একটা গতিশীলতা থাকে এবং কাজের তার কোয়ালিটি যদি ভালো হয়, তাহলে কিন্তু সামনে তার পদোন্নতির সুযোগ সবসময় সৃষ্টি হয়। এটাকেই বোঝাচ্ছে এখানে যে পদোন্নতির সুযোগ সৃষ্টি। এবারে আসো 8 নাম্বার। 8 নাম্বার হচ্ছে মনোভাব পরিবর্তন ও শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস। অর্থাৎ এখানে বোঝাতে চাচ্ছে যে একটি প্রতিষ্ঠানে পদোন্নতি হলে একজন কর্মীর মনোভাবটা পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ দেখা যায় তার মনোবল যদি কম থাকে বা প্রতিষ্ঠানের প্রতি তার যদি মন খারাপ থাকে, তাহলে তার মনটা অনেক পরিবর্তন হয়ে যায় এবং তার কাজের প্রতি মনোযোগ আসে এবং তার ভেতরে যদি কোনো চিন্তা থাকে যে না এই প্রতিষ্ঠানে সে থাকবে না, চলে যাবে, এই ধরনের চিন্তা কিন্তু তখন সে বাদ দিয়ে দেয় এবং সে মনোযোগ দিয়ে কাজ করতে শুরু করে এবং প্রতিষ্ঠানে সে আস্তে আস্তে চায় যে সামনের দিনগুলো কিভাবে আরো ভালোভাবে কাজ করা যায় এবং পদোন্নতির আশায় তখন এই প্রতিষ্ঠানে সে থেকে যায়। কাজে এই ক্ষেত্রে কিন্তু পদোন্নতিটি একটি পজিটিভ বিষয়। এরপরে দেখো স্টুডেন্টরা 9 নাম্বার হতাশা দূরীকরণ। হ্যাঁ, পদোন্নতি কিন্তু হতাশা দূর করে, এটা বলার অপেক্ষা রাখে না। দেখো স্টুডেন্টরা একটি প্রতিষ্ঠানে যখন কর্মীরা কাজ করে তখন তারা কাজের শেষে বা তাদের কাজের কোয়ালিটি যেরকমই থাকুক, তারা আস্তে আস্তে প্রশিক্ষণের মাধ্যমে তাদের কোয়ালিটি অনেক বেশি ইমপ্রুভ করে। কিন্তু সবকিছুর পরে তারা যদি পদোন্নতি না পায়, তাহলে কিন্তু তাদের মধ্যে এক ধরনের হতাশা কাজ করে এবং সেই হতাশার কারণে কিন্তু সেই কর্মী তখন ওই প্রতিষ্ঠান ছেড়ে চলে যায়। কাজেই হতাশা দূরকরণের ক্ষেত্রে কিন্তু অবশ্যই পদোন্নতি প্রধান ভূমিকা পালন করে। এবারে আসো 10 নাম্বার উত্তম শিল্প সম্পর্ক প্রতিষ্ঠা। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে ব্যবস্থাপক এবং শ্রমিকদের মধ্যে, আবার ব্যবস্থাপকের সাথে ব্যবস্থাপকের, আবার শ্রমিকদের সাথে শ্রমিকের, অর্থাৎ মালিক শ্রমিক এবং যে পক্ষগুলো আছে প্রতিষ্ঠানের সকলের মধ্যেই একটা উত্তম শিল্প সম্পর্ক প্রতিষ্ঠা করে কিন্তু পদোন্নতি। পদোন্নতি না থাকলে কিন্তু প্রতিষ্ঠানে সম্পর্ক উন্নত হবে না। পদোন্নতির আশায় সবাই ভালোভাবে কাজ করে এবং গতিশীলতা বেড়ে যায় কাজের ভেতরে। এইভাবেই একটি প্রতিষ্ঠানের পদোন্নতির মাধ্যমে উত্তম শিল্প সম্পর্ক প্রতিষ্ঠা পায়। এবারে তাহলে আমরা বলতে পারি যে পদোন্নতির সুবিধাগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম। ওকে, তাহলে পরিশেষে বলা যায় যে পদোন্নতি প্রতিষ্ঠানের জন্য বহুবিধ সুবিধা প্রদান করে থাকে। যেসব প্রতিষ্ঠানে পদোন্নতির সুযোগ নেই সেখানে প্রতিভাবান কর্মীরা কিন্তু কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। কাজে একটি প্রতিষ্ঠানে অবশ্যই পদোন্নতির সুযোগ দিতে হবে কর্মীদেরকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা পদোন্নতির সুবিধাগুলো এতক্ষণ আলোচনা করলাম। আশা করি তোমরা এই বিষয়টি বুঝতে পেরেছো। এবারে শিক্ষার্থীরা আমরা যে টপিকসটি আলোচনা করব সেটি হচ্ছে পদোন্নতির প্রকারভেদগুলো আলোচনা করো। অর্থাৎ পদোন্নতি কি কি ধরনের হয়। তাহলে পদোন্নতি অনেক ধরনের হতে পারে, তার মধ্যে সাধারণভাবে যদি আমরা চিন্তা করি তাহলে পদোন্নতি 2 প্রকারের হতে পারে। যেমন 1 নাম্বার হচ্ছে উলম্ব বা খাড়াখাড়ি পদোন্নতি। অর্থাৎ 1 নাম্বার হচ্ছে খাড়াখাড়ি পদোন্নতি এবং 2 নাম্বার হচ্ছে সমান্তরাল পদোন্নতি। তাহলে 1 নাম্বার উলম্ব বা খাড়াখাড়ি পদোন্নতি বলতে আসলে কি বোঝায়। একটি প্রতিষ্ঠানে কোনো বিভাগে কর্মরত কর্মীকে একই বিভাগের পরবর্তী উচ্চ পদে যদি অধিষ্ঠিত করা হয় তাহলে তাকে উলম্ব পদোন্নতি বলা হয়। অর্থাৎ উলম্ব মানে কি, একেবারে খাড়া, ঠিক আছে, খাড়া যে পদোন্নতিটা হবে একেবারে উলম্ব, একদম খাড়া। এই ধরনের পদোন্নতিগুলো আসলে কেমন হয়, যে কোনো একটা বিভাগে একজন কর্মী কাজ করে, ওই কর্মীকে দেখা যাচ্ছে যে একই বিভাগের মধ্যেই একটি পরবর্তী উচ্চ পদে তাকে অধিষ্ঠিত করা হলো, এটাই হচ্ছে উলম্ব বা খাড়াখাড়ি পদোন্নতি। ওকে, বুঝতে পারছো স্টুডেন্টরা। এবারে আসো, এই উলম্ব বা খাড়াখাড়ি পদোন্নতির বেশ কিছু সুবিধা রয়েছে। সুবিধাগুলো কি কি? 1 নাম্বার হচ্ছে কর্মীরা উচ্চতর পদ সম্পর্কে অবহিত থাকে
এবং এই পদের জন্য দক্ষতা অর্জনে কর্মীরা সচেষ্ট থাকে। তার মানে কর্মীরা উচ্চতর পদ সম্পর্কে তারা কিন্তু আগে থেকেই মানে একটা ধারণা থাকে তাদের মধ্যে, এবং এই পদে তারা কিভাবে প্রমোশন পাবে সেজন্য কিন্তু তারা অনেক বেশি উদ্গ্রীব থাকে কর্মীরা। ওকে, এবারে 2 নাম্বার, এই পদ্ধতিতে কর্মীদের দায়িত্ব পালনে সমস্যা হয় না। তার মানে তারা এই উলম্ব বা খাড়াখাড়ি পদোন্নতি পদ্ধতিতে দেখা যাচ্ছে তারা কর্মীদের দায়িত্ব পালন সম্পর্কে যেমন তাদের একটা আইডিয়া থাকে, সেই কারণে তাদের কোনো দায়িত্ব পালনে সমস্যা সৃষ্টি হয় না। এবারে 3 নাম্বার যেটি, সেটি হচ্ছে ঊর্ধ্বতনদের সাথে কাজের সমন্বয় সাধন সহজ হয়। অর্থাৎ কর্মীদের সাথে যারা ঊর্ধ্বতন যারা অফিসার কাজ করে তাদের সাথে কাজের যে একটা সমন্বয়, সেই সমন্বয়টা খুব দ্রুত সহজেই তারা এই খাড়াখাড়ি পদোন্নতি পদ্ধতিতে করে ফেলতে পারে। এবারে আসো, এই পদ্ধতিতেই আবার কিছু অসুবিধা আছে। অসুবিধাগুলো কি কি? 1 নাম্বার হচ্ছে উচ্চতর পদ খালি না হওয়া পর্যন্ত এই পদোন্নতির সুযোগ সৃষ্টি হয় না। অর্থাৎ কি বোঝাতে চাচ্ছে, যে যতক্ষণ পর্যন্ত উপরের লেভেলে কোনো একটি পদ খালি না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই পদোন্নতির কোনো সুযোগ সৃষ্টি হবে না। ঠিক আছে, যখন খালি হবে তখনই কিন্তু পদোন্নতি পাবে কর্মীরা। যোগ্য যে কর্মী থাকবে সিরিয়ালে, সেই কিন্তু দেখা যাবে যে উচ্চতর পদ খালি হলে সে সিনিয়রিটি এবং যোগ্যতার দুইটারই সমন্বয়ে দেখা যাবে পদোন্নতির সুযোগ পাবে। এবারে 2 নাম্বারে আছে যে পদোন্নতি বিলম্ব হয়। হ্যাঁ, এই পদ্ধতিতে এটা একটা অসুবিধা। এখানে পদোন্নতি এই সিস্টেমে দেখা যায় যে সবসময় একটু দেরি হয়। এবারে 3 নাম্বারে আসো, একই প্রকৃতির কাজের উপর কর্মীরা নির্ভরশীল হয়ে পড়ে। অর্থাৎ একই ধরনের কাজ করতে 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 দেখা যায় কর্মীরা নির্ভরশীল হয়ে পড়ে ওই কাজের উপরে। এই ছিল মোটামুটি উলম্ব বা খাড়াখাড়ি পদোন্নতি সম্পর্কে মোটামুটি এই বিষয়গুলো। এবারে শিক্ষার্থীরা 2 নাম্বার যেটা, সেটা হচ্ছে সমান্তরাল পদোন্নতি। সমান্তরাল পদোন্নতি আসলে কি? প্রতিষ্ঠানের কোনো বিভাগে যে কর্মীরা কর্মরত থাকে সেই কর্মীদেরকে এক বিভাগ থেকে অন্য বিভাগে অধিকতর গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল পদে বা সমপদে যদি বদলি করা হয় তাহলে তাকে সমান্তরাল পদোন্নতি বলা হয়। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে কোনো বিভাগে কর্মরত কর্মীকে যদি এক বিভাগ থেকে অন্য বিভাগে মানে আরেকটু গুরুত্বপূর্ণ দায়িত্বশীল পদে বা একই ধরনের সমপদে যদি তাদেরকে অধিষ্ঠিত করা হয় তাহলে তাকে সমান্তরাল পদোন্নতি বলা হয়। অর্থাৎ সমপদ, এখানে সমপদ হবে বা যদি একটু গুরুত্বপূর্ণ বা অধিক গুরুত্বপূর্ণ এরকম পদেও তারা বদলি হতে পারে। এবারে এই পদোন্নতিতে কিছু সুবিধা আছে, যেমন কর্মীর বিচিত্রমুখী অভিজ্ঞতা এবং দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি হয় এই পদ্ধতিতে। এবং 2 নাম্বার সুবিধা হচ্ছে কর্মীর একই প্রকার কাজের উপর একক নির্ভরতা হ্রাস পায়। তার মানে একই কাজ আসলে কর্মীর দেখা যাচ্ছে যে বারবার সেই কাজের উপরে তার নির্ভর করতে হবে না। 3 নাম্বার সুবিধা হচ্ছে এই পদ্ধতিতে কর্মীর ব্যাপক অভিজ্ঞতা অর্জনের ফলে পদোন্নতির সুযোগ সৃষ্টি হয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে কাজ করতে করতে তাদের অভিজ্ঞতা অনেক বেড়ে যায়, যে কারণে পদোন্নতির সুযোগ অনেক বেশি সৃষ্টি হয়। এবারে 4 নাম্বারে আসো, যেসব প্রতিষ্ঠানে অনেকগুলো বিভাগ থাকে সেসব প্রতিষ্ঠানে এরূপ পদোন্নতির ব্যবস্থা করা হয়। সাধারণত যে প্রতিষ্ঠানগুলো বিভাগের সংখ্যা বেশি থাকবে সেই প্রতিষ্ঠানগুলোতেই কিন্তু এই ধরনের পদোন্নতির ব্যবস্থা করা হয়। তাহলে শিক্ষার্থীরা পদোন্নতির প্রকারভেদগুলো সম্পর্কে আশা করি তোমরা এতক্ষণ জানতে পারবে। তাহলে আমরা বুঝলাম যে পদোন্নতি আসলে 2 রকম, সেটা হচ্ছে খাড়াখাড়ি পদোন্নতি আর দ্বিতীয়ত হচ্ছে সমান্তরাল পদোন্নতি। ওকে, এবারে শিক্ষার্থীরা আমরা পরের যে টপিকসটি পড়বো সেটি হচ্ছে পদোন্নতির ভিত্তিগুলো কি কি আলোচনা করো। অর্থাৎ পদোন্নতির আসলে ভিত্তিটা কি, কিসের উপরে ভিত্তি করে পদোন্নতি দেওয়া হবে সেটাই আমরা এখন আলোচনা করব। যে মাপকাঠির উপরে ভিত্তি করে বা যে মাপকাঠির উপরে নির্ভর করে যেসব বিষয় বিচার বিবেচনা করে কর্মীকে পদোন্নতি দেয়া হবে তাকেই কিন্তু পদোন্নতির ভিত্তি বলা হয়।
অর্থাৎ যেসব বিষয় বিচার বিবেচনা করে কর্মীকে পদোন্নতি দেওয়া হবে তাকেই কিন্তু পদোন্নতির ভিত্তি বলা হয়। এখন পদোন্নতির ভিত্তি 3 প্রকার। পদোন্নতির ভিত্তি 3 প্রকার, সেগুলো কি কি? 1 নাম্বার হচ্ছে জ্যেষ্ঠত্ব ভিত্তিক পদোন্নতি, 2 নাম্বার হচ্ছে মেধা যোগ্যতা ভিত্তিক পদোন্নতি, 3 নাম্বার হচ্ছে জ্যেষ্ঠত্ব ও মেধা যোগ্যতা ভিত্তিক পদোন্নতি। তাহলে শিক্ষার্থীরা 1 নাম্বার যেটা আছে যে জ্যেষ্ঠত্ব বা অভিজ্ঞতা ভিত্তিক পদোন্নতি কি, সেটি আমরা এখন আলোচনা করব। একটি প্রতিষ্ঠানে কর্মীর মোট সময়কালকে বিবেচনা করে পদোন্নতি যদি দেওয়া হয় তাকে বলা হয় জ্যেষ্ঠত্ব ভিত্তিক পদোন্নতি। জ্যেষ্ঠত্ব ভিত্তিক পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনা করতে হয় সেই বিষয়গুলো কি কি আমরা এখন দেখব। 1 নম্বর হচ্ছে বর্তমান প্রতিষ্ঠানে মোট চাকরির সময়, অর্থাৎ বর্তমান প্রতিষ্ঠানে কর্মী কত বছর এখানে চাকরি করেছেন। 2 নাম্বার হচ্ছে অন্যান্য প্রতিষ্ঠানে চাকরির কার্যকাল, অর্থাৎ অন্যান্য প্রতিষ্ঠানে সে কত বছর চাকরি করে এসেছে সেটা বিবেচনা করা হবে এই ক্ষেত্রে। 3 নাম্বার হচ্ছে বর্তমান পদে মোট চাকরিকাল, অর্থাৎ বর্তমান প্রতিষ্ঠানে বর্তমান পদে সে কত বছর চাকরি করেছে সেটা বিবেচনা করা হবে। 4 নাম্বার হচ্ছে অস্থায়ী চাকরির মোট কার্যকাল, 5 নাম্বার হচ্ছে স্থায়ী চাকরির মোট কার্যকাল এবং 6 নাম্বার হচ্ছে সর্বমোট চাকরির কাল, অর্থাৎ স্থায়ী, অস্থায়ী এবং বর্তমান এবং পূর্বের প্রতিষ্ঠান সবকিছু মিলিয়ে তার চাকরির সময় কত সেটি বিবেচনা করা হবে। তাহলে এগুলো ছিল জ্যেষ্ঠত্ব পদোন্নতির ক্ষেত্রে যে বিষয়গুলো বিবেচনা করা হবে সেই বিষয়গুলো। এবারে আসো এই জ্যেষ্ঠত্ব পদোন্নতির সুবিধাগুলো কি কি সেগুলো আমরা দেখি। 1 নাম্বার হচ্ছে সহজ পদ্ধতি। হ্যাঁ ছাত্রীরা, এই জ্যেষ্ঠত্ব পদ্ধতি সেই আবহাওয়া আমরা অনেক প্রাচীন কাল থেকেই দেখতে পাচ্ছি যে এই ধরনের পদোন্নতি আগে থেকেই চলে এসেছে, অনেক প্রতিষ্ঠানেই এই পদোন্নতি ফলো করা হয়। 2 নাম্বার হচ্ছে নিরাপত্তা। হ্যাঁ, এই পদ্ধতিটি যেমন সহজ ঠিক তেমনি এই পদ্ধতিটি কিন্তু অনেক নিরাপদ। 3 নাম্বার হচ্ছে আনুগত্য বৃদ্ধি, অর্থাৎ অনেক আগে থেকেই আমরা এই ধরনের পদোন্নতি দেখতে পাচ্ছি, সেই কারণে এখানে আমাদের এই পদোন্নতির প্রতি আমাদের এক ধরনের আনুগত্য সৃষ্টি হয়। এবার আসো এই পদোন্নতির কিছু অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে কি, 1 নাম্বার হচ্ছে হতাশা সৃষ্টি। হতাশা বলতে কি, মানে দেখা যায় যে যারা সিনিয়র, যারা অনেক আগে যোগদান করেছে তাদের পদোন্নতিটা আগে হয়, সেই কারণে যারা জুনিয়র আছে তাদের মধ্যে এক ধরনের হতাশা তৈরি হয়। 2 নাম্বার হচ্ছে কর্ম পরিত্যাগের হার। হ্যাঁ, হতাশা সৃষ্টি হয় বলেই পরে কর্মীরা মনে করে যে না, আমরা এই প্রতিষ্ঠানে আর থাকবো না, তখন ওরা ওই প্রতিষ্ঠান থেকে চলে যাওয়ার পরিকল্পনা করে, এটি একটি খারাপ দিক। 3 নাম্বার হচ্ছে উৎপাদনের মান হ্রাস। যেহেতু হতাশা সৃষ্টি হয়, তাদের কাজের প্রতি মনোবল কমে যায়, কাজের প্রতি আগ্রহ কমে যায়, তারা প্রতিষ্ঠান ত্যাগ করতে চায়, সেহেতু আস্তে আস্তে উৎপাদনের পরিমাণও কমে আসে এবং উৎপাদনের মানও কিন্তু অনেক কমে যায়। ওকে, তাহলে আমরা অসুবিধাগুলো দেখলাম। এবার আসো 2 নাম্বার যে পদোন্নতি পদ্ধতি সেটা হচ্ছে মেধা যোগ্যতা ভিত্তিক পদোন্নতি, অর্থাৎ কর্মীদের মেধা যোগ্যতা এবং কাজের দক্ষতা ও কার্য সম্পাদনের সামর্থ্য বিবেচনা করে যে পদোন্নতি দেয়া হয় তাকে মেধা যোগ্যতা ভিত্তিক পদোন্নতি বলে। যেমন এই পদোন্নতি দেওয়ার ক্ষেত্রে কিছু বিষয় বিবেচনা করতে হয়। 1 নম্বরে যেটি আছে সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অর্থাৎ অবশ্যই মেধা যোগ্যতা পদোন্নতি যদি দেওয়া হয় সেই ক্ষেত্রে দেখবে যে সেখানে কর্মী শিক্ষিত আছে কিনা, তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু সেটা পরিমাপ করা হবে। এরপরে হচ্ছে খ নাম্বারে সেটি হচ্ছে প্রশিক্ষণ। যে কর্মীর ভালো প্রশিক্ষণ দক্ষতা আছে, যে কাজ কিভাবে করতে হয় সেটি প্রশিক্ষণের মধ্যে যে শিখে এসেছে তাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়। 3 নাম্বার হচ্ছে কর্ম দক্ষতা, অর্থাৎ কাজের দক্ষতা যে কর্মীর বেশি সেই কর্মী কিন্তু আগে প্রমোশন পাবে। 4 নাম্বার হচ্ছে নিয়ন্ত্রণ। এখানে নিয়ন্ত্রণ বলতে বোঝাতে চাচ্ছে যে একটি প্রতিষ্ঠানে কর্মীরা যখন কাজ করে সেই কর্মীকে যে দায়িত্বটা দেওয়া হয় তার আন্ডারে যে কর্মীরা থাকে এবং সেই কর্মীদেরকে কতটুকু নিয়ন্ত্রণ করতে পারে এবং কাজগুলোকে কতটুকু গুছিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে কিনা সেটা নিয়ন্ত্রণ করতে পারে, এই ধরনের দক্ষতা দেখেই কিন্তু মেধা যোগ্যতা ভিত্তিক পদোন্নতি দেওয়া হয়। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি বিবেচ্য বিষয়। এবারে আসো মেধা যোগ্যতা ভিত্তিক পদোন্নতির সুবিধা।
হ্যাঁ, কিছু সুবিধা আছে, বেশ কিছু সুবিধা আছে, যেমন যোগ্যতার স্বীকৃতি। 1 নম্বর সুবিধা সেটা হচ্ছে যারা যোগ্য এবং কাজে অনেক দক্ষ তাদেরকেই এই ধরনের পদোন্নতি দেওয়া হয় এবং তাদের মধ্যে মনোবল অনেক বেড়ে যায়, এটাই হচ্ছে যোগ্যতার স্বীকৃতি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কর্মোদ্যম সৃষ্টি। হ্যাঁ শিক্ষার্থীরা, কর্মোদ্যম সৃষ্টি কিভাবে হয়? যখন দেখা যাচ্ছে এখানে যোগ্যতার অনেক বেশি স্বীকৃতি দেওয়া হচ্ছে, সেখানে অটোমেটিক তখন কর্মীদের মধ্যে কিন্তু এক ধরনের কর্মোদ্যম সৃষ্টি হয়, তাদের কাজের প্রতি আগ্রহ বেড়ে যায়। এবারে আসো মিতব্যয়িতা অর্জন। হ্যাঁ শিক্ষার্থীরা, এখানে কর্মীদের মিতব্যয়িতার একটি বিষয় তাদের মনের মধ্যে তৈরি হয়, অর্থাৎ তারা প্রতিষ্ঠানের যেমন আয় ব্যয় সবকিছু সম্পদ এগুলোর ব্যাপারে তারা অনেক বেশি মিতব্যয়ী হয়ে ওঠে। এরপরে যে সুবিধাটা আছে সেটা হচ্ছে কর্মদক্ষতা। এই ধরনের পদোন্নতি নিতে গেলে অবশ্যই কর্মদক্ষতা থাকতে হবে, যে কর্মী কাজে যত বেশি দক্ষ হবে তারই এই ধরনের পদোন্নতি আগে হবে। ওকে, এবারে আসো এই পদ্ধতির কিছু অসুবিধা আছে। 1 নম্বর অসুবিধা হচ্ছে অসন্তুষ্টি বৃদ্ধি। হ্যাঁ, যেহেতু এখানে শুধু কাজের যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা সবকিছু এগুলো দেখা হয়, সেই কারণে দেখা যায় যারা অনেক বেশি বয়োবৃদ্ধ বা সিনিয়র যারা কর্মকর্তা বা থাকে কর্মীরা, তারা অনেক বেশি হতাশাগ্রস্ত হয়ে যায় এবং তাদের মধ্যে এক ধরনের অসন্তুষ্টি সৃষ্টি হয় এবং সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। 2 নাম্বার হচ্ছে ঐক্য হ্রাস। দেখা যাচ্ছে যে এখানে যারা জুনিয়র কর্মীরা আছে এবং যারা সিনিয়র কর্মীরা আছে তাদের মধ্যে যে ঐক্যটা, সেই ঐক্যটা ভেঙে যায়, আস্তে আস্তে একেবারেই কমে যায়, এটি একটি অসুবিধা। 3 নম্বর হচ্ছে স্বজন প্রীতির সুযোগ। এখানে দেখা যাচ্ছে যে সিনিয়রিটি এই যে বিষয়টা অনেকটা দেখা হয় না, উপেক্ষা করা হয় এবং স্বজন প্রীতির একটা এখানে সৃষ্টি হয়, যেটা এক ধরনের পুরোপুরি নেগেটিভ একটা সাইড এই পদোন্নতি পদ্ধতির। তারপরে 4 নাম্বার হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা বৃদ্ধি। অর্থাৎ এই ধরনের পদ্ধতিতে দেখা যায় যে এই হতাশা সৃষ্টি হওয়ার কারণে কর্মীরা প্রতিষ্ঠান থেকে চলে যাওয়ার জন্য সবসময় তারা এক ধরনের পরিকল্পনা করে, যেটাকে শ্রম ঘূর্ণায়মানতা বলা হচ্ছে, এবং শ্রম ঘূর্ণায়মানতা কিন্তু বেড়ে যায় এই ধরনের পদোন্নতির কারণে। ওকে শিক্ষার্থীরা, তাহলে আমরা অসুবিধাগুলো এতক্ষণ দেখলাম। এবার আসো 3 নাম্বার যে পদোন্নতিটা আছে সেটা হচ্ছে জ্যেষ্ঠত্ব ও মেধা যোগ্যতা ভিত্তিক পদোন্নতি। অর্থাৎ এই পদোন্নতিটার আসলে সংজ্ঞাটা কি? উপরোক্ত যে পদ্ধতিগুলা আমরা পড়লাম সেই পদ্ধতিগুলোর অসুবিধা কমানোর জন্য বা হ্রাস করার জন্য উভয় পদ্ধতির মধ্যে সমন্বয় ঘটিয়ে জ্যেষ্ঠত্ব এবং যোগ্যতার সংমিশ্রণ ঘটিয়ে যদি কর্মীর পদোন্নতি দেয়া হয় তাহলে তাকে জ্যেষ্ঠত্ব এবং যোগ্যতা ভিত্তিক পদোন্নতি বলা হয়। অর্থাৎ শিক্ষার্থীরা, আমি বলতে পারি যে জ্যেষ্ঠত্ব পদোন্নতি এবং মেধা যোগ্যতা ভিত্তিক পদোন্নতির সংমিশ্রণে যদি পদোন্নতি দেয়া হয় তাহলে তাকে কি বলা হয়? জ্যেষ্ঠত্ব এবং যোগ্যতা ভিত্তিক পদোন্নতি বলা হয়। ওকে, এই পদোন্নতির কিছু সুবিধা আছে। সুবিধাগুলো কি কি? 1 নাম্বার হচ্ছে কার্য সন্তুষ্টি। হ্যাঁ, এই ধরনের পদোন্নতি থাকলে দেখা যায় যারা সিনিয়র আছে তারাও যেরকম কাজের প্রতি সন্তুষ্ট থাকে, যারা জুনিয়র কর্মী আছে তারাও কাজের প্রতি সন্তুষ্ট থাকে এবং কর্মদক্ষতা বেড়ে যায়। হ্যাঁ, উভয় পক্ষেরই দেখা যায় যে উভয় পক্ষেরই যেহেতু পদোন্নতির সুযোগ থাকে প্রতিষ্ঠানে, সেহেতু উভয় পক্ষেরই কর্মের দক্ষতা অনেক বেশি বেড়ে যায়, তারা মনোযোগ দিয়ে কাজ করতে থাকে। 3 নাম্বারে আসো কর্ম সচেতনতা বৃদ্ধি। হ্যাঁ, তারা কাজের প্রতি তখন অনেক বেশি সচেতন থাকে এবং কাজটাকে কত বেশি আরো দক্ষভাবে করতে পারবে সেই চেষ্টা তারা করে। এবার আসো 4 নাম্বার হচ্ছে উন্নত মনোবল। হ্যাঁ, অটোমেটিক যেহেতু সেখানে প্রতিষ্ঠানে একটা আশার আলো সবসময় থাকে যে পদোন্নতি দেওয়া হবে, কাউকেই উপেক্ষা করা হবে না, সেখানে সেই কারণেই উন্নত মনোবল সৃষ্টি হয় কর্মীদের মধ্যে। এবার আসো 5 নাম্বার উত্তম শিল্প সম্পর্ক। হ্যাঁ, এখানে দেখা যায় যারা সিনিয়র যারা কর্মীরা আছে এবং যারা জুনিয়র কর্মীরা আছে উভয় পক্ষের মধ্যে এবং মালিক শ্রমিক সকলের ভেতরে দেখা যায় একটা উত্তম শিল্প সম্পর্ক বিরাজমান থাকে। এবারে 6 নাম্বার কর্ম সচেতনতা। হ্যাঁ, আমি এটা এর আগে অবশ্য আলোচনা করেছি যে এই ধরনের পদোন্নতিতে সকলেই সন্তুষ্ট থাকে কাজের প্রতি, যে কারণে কর্মের সচেতনতা অনেক বেশি বৃদ্ধি পায়। এবার আসলো 7 নাম্বার উৎসাহ সৃষ্টি।
হ্যাঁ শিক্ষার্থীরা, এর আগে যে আলোচনাগুলো করলাম তাতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই ধরনের পদোন্নতিতে যেহেতু সকলেই খুশি থাকে, মনের মধ্যে একটা আশা থাকে, তাই তাদের মনের মধ্যে সবসময় কাজের প্রতি একটা উৎসাহ থাকে। ওকে, তাহলে এই পদ্ধতিতে কর্মদক্ষতা সঠিকভাবে মূল্যায়ন করতে হয়। তাহলে বোঝা যাচ্ছে কি যে এই দুই পদোন্নতির সংমিশ্রণেই এই ধরনের পদোন্নতি দেয়া থাকে, যে কারণে এই পদ্ধতিতে কর্মদক্ষতাটা সঠিকভাবে মূল্যায়ন করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আজকে মোটামুটি এই টপিকসগুলো আলোচনা করলাম তোমাদের সাথে। আশা করি তোমরা যতটুকু বুঝতে পেরেছো। আমি আশা করি তোমরা বাসায় অবশ্যই পদোন্নতি এই চ্যাপ্টারে এই টপিকসগুলো তোমরা দেখবে, ভালোভাবে তোমরা পড়াশোনা করবে এবং এগুলো তোমরা অ্যানালাইসিস করে ভালো করে বুঝে পড়ে নোট করবে। অ্যাসাইনমেন্ট আকারে এই টপিকসগুলো তোমরা তৈরি করবে বাড়িতে। এছাড়া যে বোর্ড কোয়েশ্চেনগুলো আছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোয়েশ্চেনগুলো আছে, সেই কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই দেখবে, সেগুলো স্টাডি করবে। এছাড়া আমি শেষে এটাই বলতে পারি তোমাদেরকে যে শিক্ষার্থীরা তোমরা বাসায় বসে যেরকম নিয়মিত পড়াশোনা করবে, ঠিক তেমনি তোমরা পড়াশোনাটা কন্টিনিউ করে যাবে, যাতে তোমাদের পড়াশোনায় কোনো ধরনের ক্ষতি না হয়। Okay, my dear student, so at last I can say that study and study. If you study more and more, you will gain something better in future. Otherwise, you will suffer. I can say. So, student, best of luck. Take care. Stay home. Allah Hafiz.